সমুদ্রের নীল জলরাশিতে কি তবে বাংলাদেশের নতুন এক অর্থনৈতিক সার্বভৌমত্বের সূর্য উঠছে? যখন বিশ্বজুড়ে ডলার সংকট আর জ্বালানি যুদ্ধের দামামা, তখন চীনের সাথে ১৬৭ কোটি ইউয়ানের এই ৪ জাহাজের চুক্তি কি কেবলই ব্যবসা, নাকি এক গভীর ভূরাজনৈতিক মাস্টার প্ল্যান? ওয়াশিংটন আর দিল্লির কড়া নজরদারির মাঝেই কেন ঢাকাকে বেছে নিতে হলো বেইজিংয়ের এই প্রস্তাব? এটি কি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার রক্ষাকবচ, নাকি ঋণের জালে জড়ানোর নতুন কোনো অধ্যায়? চলুন আজ উন্মোচন করি বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের এই নতুন নৌশক্তির আদ্যপান্ত। ৪ জাহাজের চুক্তি কেন শুধু বাণিজ্য নয়, কৌশলগত সিদ্ধান্ত? বাংলাদেশ ও চীনের মধ্যে ১৬৭ কোটি ইউয়ানের এই ফ্রেমওয়ার্ক চুক্তি দেখলে প্রথমে এটি একটি সাধারণ নৌ পরিবহন প্রকল্প মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর গুরুত্ব অনেক গভীর। বৈশ্বিক জ্বালানি সংকট, যুদ্ধজনিত সরবরাহ বিঘ্ন এবং ডলার সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ বুঝতে পেরেছে সমুদ্রপথে নিজের পরিবহন সক্ষমতা না বাড়ালে অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। বিশেষ করে অপরিশোধিত তেলের মতো কৌশলগত পণ্য বিদেশি চার্টার জাহাজের উপর নির্ভর করে আনতে হলে খরচ বাড়ে, সময় নষ্ট হয় এবং সংকটকালে সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ আসলে ঘোষণা দিচ্ছে জ্বালানি ও বাল্ক পণ্যের পরিবহনকে তারা জাতীয় নিরাপত্তার অংশ হিসেবেই দেখছে, শুধু বাণিজ্যের বিষয় হিসেবেই নয়। বর্তমানে বিশ্ব রাজনীতিতে যার হাতে লজিস্টিক্স এবং সাপ্লাই চেইন আছে, সেই দেশই সুবিধাজনক অবস্থানে থাকে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে শক্তিশালী করার এই পদক্ষেপটি মূলত একটি প্রতিরক্ষামূলক অর্থনৈতিক কৌশল। যখনই লোহিত সাগর বা হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি হয়, তখন বিদেশি জাহাজগুলো বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করে বা আকাশচুম্বী ভাড়া দাবি করে। নিজস্ব বহর থাকলে বাংলাদেশ সেই ঝুঁকি থেকে মুক্ত থাকবে। তাই ১৬৭ কোটি ইউয়ানের এই বিনিয়োগ শুধু জাহাজ কেনা নয়, বরং দেশের সাপ্লাই চেইনকে অভেদ্য করার একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত। ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার জ্বালানি নিরাপত্তার নীরব স্তম্ভ। দুটি ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার যুক্ত হওয়া মানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সক্ষমতায় একটি গুণগত পরিবর্তন। এখন পর্যন্ত বাংলাদেশকে অপরিশোধিত তেল পরিবহনে বড় আকারে বিদেশি ট্যাঙ্কার ভাড়া করতে হয়, যেখানে ভাড়া, বীমা এবং ভূরাজনৈতিক ঝুঁকির কারণে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। নিজস্ব মাদার ট্যাঙ্কার থাকলে সরকার দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানির খরচ নিয়ন্ত্রণ করতে পারবে এবং আন্তর্জাতিক সংকটের সময় ন্যূনতম সরবরাহ নিশ্চিত রাখা সম্ভব হবে। মধ্যপ্রাচ্য বা অন্য উৎস থেকে তেল আনার ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত বাফার হিসেবে কাজ করবে, যা কাগজে হিসাব করলে বোঝা যায় না, কিন্তু সংকটের সময় এর গুরুত্ব সবচেয়ে বেশি। তেলের বাজার এমনিতেই অস্থির, তার উপর পরিবহনের জন্য অন্যের মুখাপেক্ষী থাকা মানে হলো সার্বভৌমত্বকে কিছুটা হলেও অন্যের হাতে তুলে দেওয়া। এই দুটি মাদার ট্যাঙ্কার বাংলাদেশের জন্য ফ্লোটিং স্টোরেজ বা ভাসমান গুদাম হিসেবেও কাজ করতে পারে বিপদের সময়। এর ফলে বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে আন্তর্জাতিক বাজারে দর কষাকষি করতে পারবে। এটি মূলত বাংলাদেশের জ্বালানি খাতের মেরুদণ্ডকে শক্ত করার একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী স্তম্ভ। মাদার বাল্ক ক্যারিয়ার ও খাদ্য শিল্প নিরাপত্তা। চুক্তির বাকি দুটি জাহাজ অর্থাৎ মাদার বাল্ক ক্যারিয়ার দেশের খাদ্য ও শিল্প নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সার, কয়লা, গম, ভুট্টা, ক্লিংকার এইসব বাল্ক পণ্য ছাড়া বিদ্যুৎ উৎপাদন, নির্মাণ খাত এবং খাদ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখা অসম্ভব। বর্তমানে এসব পণ্যের পরিবহনে বিদেশি জাহাজের উপর নির্ভরতা থাকায় ভাড়া বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ, সিমেন্ট ও খাদ্যের দামে। নিজস্ব বাল্ক ক্যারিয়ার থাকলে বাংলাদেশ শুধু খরচ কমাতে পারবে না, বরং বাজারে একটি স্থিতিশীলতা বজায় রাখতেও সক্ষম হবে। এই দিক থেকে দেখলে এই জাহাজগুলো শুধু সমুদ্রপথের সম্পদ নয়, বরং অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণের একটি নীরব হাতিয়ার। বিশেষ করে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য নিরবিচ্ছিন্ন কয়লা সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিদেশি জাহাজগুলো অনেক সময় পোর্টে জট বা অন্য কারণে সময় মতো পণ্য খালাস করতে পারে না, যার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে উচ্চ মূল্যের বিনিময়ে। নিজস্ব মাদার বাল্ক ক্যারিয়ার থাকলে এই অপারেশনাল নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ঢাকার হাতে থাকবে। এটি মূলত দেশের উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখার এক অদৃশ্য গ্যারান্টি। চীনের ঋণ কাঠামো সুবিধা না নতুন নির্ভরতা। চীন 2% সুদে 20 বছরের ঋণ এবং 5 বছরের গ্রেস পিরিয়ড দিচ্ছে। শুনতে এটি অত্যন্ত আকর্ষণীয়। স্বল্প সুদে দীর্ঘমেয়াদী অর্থায়ন
বাংলাদেশের জন্য তাৎক্ষণিক চাপ কমায় এবং প্রকল্প বাস্তবায়ন সহজ করে। তবে এখানে প্রশ্ন উঠে আসে, এই অর্থায়নের সঙ্গে প্রযুক্তি, জাহাজ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে কতটা চীনা নির্ভরতা তৈরি হবে। কারণ সাধারণত এমন প্রকল্পে জাহাজ নির্মাণ, যন্ত্রাংশ এবং কারিগরি সহায়তা একই দেশ থেকেই আসে। ফলে এটি আর্থিক সুবিধার পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে, যা ভবিষ্যতে কূটনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ এই ঋণ শুধু টাকা নয়, এটি কৌশলগত বন্ধনও। সমালোচকরা প্রায়ই ডেব্ট ট্রাপড বা ঋণের ফাঁদের কথা বলে থাকেন। তবে বাংলাদেশের ক্ষেত্রে 2% সুদের এই ঋণ তুলনামূলকভাবে সাশ্রয়ী। কিন্তু এর বদলে জাহাজের ডিজাইন থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত সবকিছু যদি বেইজিংয়ের উপর নির্ভরশীল হয়, তবে ভবিষ্যতে কোনো রাজনৈতিক টানাপোড়েনে এই জাহাজগুলোর রক্ষণাবেক্ষণ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। তাই এই চুক্তিটি যেমন অর্থনৈতিকভাবে লাভজনক, তেমনি এটি বাংলাদেশকে চীনের একটি দীর্ঘমেয়াদী কারিগরি ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত করে ফেলছে। আঞ্চলিক চাপের মাঝেও কেন ঢাকার এই সিদ্ধান্ত? এই চুক্তি এমন এক সময় সই হলো যখন বাংলাদেশকে ঘিরে বড় শক্তিগুলোর নজর তীব্র। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রকাশ্যেই চাইছে বাংলাদেশ চীনা হার্ডওয়্যার ও বড় প্রকল্প নির্ভরতা কমাক। সেই প্রেক্ষাপটে চীনের সঙ্গে এই জাহাজ চুক্তি একটি স্পষ্ট বার্তা দেয়, ঢাকা নিজের অর্থনৈতিক ও জ্বালানি স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। এটি কোনো সামরিক প্রকল্প নয়, কিন্তু সমুদ্র বাণিজ্য ও জ্বালানি পরিবহন যেহেতু কৌশলগত ক্ষেত্র, তাই এর রাজনৈতিক তাৎপর্য অস্বীকার করা যায় না। বাংলাদেশ এখানে ভারসাম্যের পথেই হাঁটছে। একদিকে পশ্চিমাদের সঙ্গে আলোচনা, অন্যদিকে বাস্তব প্রয়োজন মেটাতে চীনের সঙ্গে কাজ। ওয়াশিংটন হয়তো এই চুক্তিকে সহজভাবে নেবে না, কিন্তু বাংলাদেশের সামনে বিকল্প সীমিত। পশ্চিমা দেশগুলো সাধারণত এই ধরনের বড় লজিস্টিক্স প্রজেক্টে এত সহজ শর্তে অর্থায়ন করতে চায় না। ফলে জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশ তার কৌশলগত স্বায়ত্ত শাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখতেই এই সাহসী সিদ্ধান্তটি নিয়েছে। এটি বুঝিয়ে দিচ্ছে যে উন্নয়নের প্রয়োজনে ঢাকা যে কোনো নির্ভরযোগ্য অংশীদারের সাথে হাত মেলাতে প্রস্তুত। দীর্ঘমেয়াদে এই 4 জাহাজ কি বদলে দিতে পারে? দীর্ঘমেয়াদে এই 4টি জাহাজ বাংলাদেশের শিপিং কর্পোরেশনকে শুধু বড় করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোকে আরও আত্মনির্ভরশীল করবে। জ্বালানি ও বাল্ক পণ্যের পরিবহনে নিয়ন্ত্রণ বাড়লে বৈদেশিক মুদ্রার উপর চাপ কমবে, আমদানি ব্যয় স্থিতিশীল হবে এবং সংকটকালে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বাড়বে। এই প্রকল্প যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় বহর গঠনের ভিত্তি তৈরি হবে। তখন বাংলাদেশ শুধু ভাড়াটে ক্রেতা নয়, বরং সমুদ্র বাণিজ্যে একটি সংগঠিত খেলোয়াড় হয়ে উঠতে পারবে। এই 4টি জাহাজ হয়তো সংখ্যায় কম, কিন্তু প্রতীকী অর্থে এগুলো দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর ফলে কয়েকশো কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, যা প্রতি বছর ভাড়া হিসেবে বিদেশে চলে যায়। এছাড়া দক্ষ নাবিক ও ক্রুদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সব মিলে এই চুক্তিটি বাংলাদেশের ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির পথে এক বিশাল মাইলফলক। এটি কেবল 4টি জাহাজ নয়, এটি হলো বঙ্গোপসাগরের বিশাল প্রান্তরে বাংলাদেশের মালিকানা আর কর্তৃত্বের এক বলিষ্ঠ ইস্তিহার।